না নিয়ে প্রথম দিন থেকে গণ-অভ্যুত্থানকে অস্বীকার করবার মধ্য দিয়ে তারা বলার চেষ্টা করছে যে তারা আসলে দিল্লির আধিপত্যবাদকে মেনে নিয়ে ক্ষমতা এসছে। বিএনপি সরকার ইতিমধ্যে তো প্রচুর অন্ধ আচরণ করা শুরু করেছে, যেটা হাসিনা রয়েসই 2-4 বছর পরে শুরু করেছিল, তারা ইনফ্যাক্ট শপথের দিন থেকে শুরু করেছে। শহীদ জিয়াকে জীবন দিয়ে তার ঋণ শোধ করতে হয়েছে। আজকের এজেন্ডাতে, আজকের সেমিনারে যেটা থ্রো করা হয়েছে যে বাস্তবায়ন, আসলে বাস্তবায়নের থেকে বড় জিনিস যেটা আসলে আমরা ঠিক করতে পারি না, সেটা হচ্ছে স্ট্যাটাস অফ দ্য লাস্ট গভর্নমেন্ট। তার লিগ্যাল স্ট্যাটাসটা আসলে কি ছিল, এবং এটাই হলো ক্র্যাক্স অফ দ্য কোশ্চেন, যেটাই হচ্ছে আরো প্রচুর সাব কোশ্চেনের জন্ম দিচ্ছে, যেটা উপগলি, সহকারী এবং এডিশনাল অনেক প্রশ্নের জন্ম দিয়েছে, যেটা জুলাই সনদকে আজকে প্রশ্নবিদ্ধ করছে, জুলাই সনদের অধ্যাদেশকে, অর্ডারকে প্রশ্নবিদ্ধ করছে, গণভোটকে প্রশ্নবিদ্ধ করছে। কারণ হচ্ছে আমরা গত সরকারের লিগ্যাল স্ট্যাটাস ঠিক করি নাই। বাংলাদেশে 72 পূজারী যারা আছে, 72 সংবিধান পূজারী, তারা বারবার এই রেজিমটাকে হচ্ছে একটা সাংবিধানিক সরকার বলবার চেষ্টা করেছে, অথচ আমরা বারবার দেখিয়েছি যে একটা সাংবিধানিক সরকারের কোনো ক্যারেক্টার এটার মধ্যে ছিল না, শপথ নেওয়াটা ছাড়া। ইনফ্যাক্ট ওই বঙ্গভবনে গিয়ে কয়েকটা লাইন উদ্ধৃত করে বললেই একটা সরকার সংবিধানের সরকার হয়ে যায় না। এবং সেটা কিভাবে হয়েছে দেখেন, যে এই সরকারটা গঠিত হওয়ার আগে অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্ট হয়ে গেছে শুধুমাত্র 106 এর নাটক মঞ্চস্থ করবার জন্য। যখন সরকার তৈরি হয়নি 6 তারিখে অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্ট হয়ে গেছে। তাহলে চিন্তা করে দেখেন, ক্যান্টনমেন্ট আর বঙ্গভবন মিলে কিভাবে একটা গণ-অভ্যুত্থানকে সুপ্রিম কোর্টের টাস্কপিটে ফেলে দিয়ে আসছে। এবং এইটার মাসুল এখন আমাদেরকে কন্টিনিউয়াসলি দিতে হচ্ছে, যে একটা গণ-অভ্যুত্থানের সরকারকে আজকে তার স্ট্যাটাসের প্রমাণ, তার সতীত্বের প্রমাণ দিতে হচ্ছে যে না, তিনি আসলে একটা গণ-অভ্যুত্থান ছিলেন। তো সেইখানে এখন আমাদের মনে হচ্ছে যে আবার নতুন করে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। এবং বিএনপি সরকার ইতিমধ্যে তো প্রচুর অন্ধ আচরণ করা শুরু করেছে, যেটা হাসিনা রয়েসই 2-4 বছর পরে শুরু করেছিল, তারা ইনফ্যাক্ট শপথের দিন থেকে শুরু করেছে। তারা এই নাটকগুলো শপথ দিয়েও করতে পারত, কিন্তু তারা শপথ না নিয়ে প্রথম দিন থেকে গণ-অভ্যুত্থানকে অস্বীকার করবার মধ্য দিয়ে তারা বলার চেষ্টা করছে যে তারা আসলে দিল্লির আধিপত্যবাদকে মেনে নিয়ে ক্ষমতা এসছে, তারা আওয়ামী ফ্যাসিবাদকে কোনো না কোনো ফর্মে পুনর্বাসন করবার জন্য ক্ষমতা এসছে, এবং আগামী দিনে সেইগুলো তারা গ্র্যাজুয়ালি করবে থ্রু ডিফারেন্ট অ্যাপয়েন্টমেন্টস। ইতিমধ্যে আমরা দেখেছি যে এসআলএমের গোলামদেরকে বিভিন্ন জায়গায় জায়গায় অ্যাপয়েন্টমেন্ট করবার মধ্য দিয়ে পুরো রাষ্ট্রযন্ত্রকে কিভাবে ইনডাইরেক্টলি আওয়ামী লীগ এবং দিল্লির কাছে বর্গা দেবার কাজ চলছে। তো এটা খুব দুঃখজনক হবে। এবং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সাকসেসফুল অ্যাডমিনিস্ট্রেটর যদি বলি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু যেই জায়গাতে ফেল করেছিলেন, তার ব্লান্ডার ছিল আওয়ামী লীগ প্রশ্ন সে ডিল করতে পারে নাই। শহীদ প্রেসিডেন্টের সবচেয়ে বড় ফেলিওর ছিল তিনি দিল্লির কোশ্চেন ডিল করতে পারেন নাই। এবং আমরা দেখতে পাচ্ছি বর্তমান বিএনপি সরকারও একই চোরা গলিতে পা দিয়েছেন। তারা আওয়ামী লীগ প্রশ্ন এবং দিল্লির কোশ্চেন ডিল করতে না পারার কারণে যেটা হয়েছে, তারা 75 পরবর্তী পট পরিবর্তনে যেভাবে ডিজাস্টার করেছেন, ঠিক একইভাবে 24 পরবর্তী কোশ্চেনেও তারা একইভাবে সেই চোরাগলিতে পা দিয়েছেন। এবং ফলাফল 81 থেকে ভয়াবহ হবে। শহীদ জিয়াকে জীবন দিয়ে তার ঋণ শোধ করতে হয়েছে, যেটা আমরা কেউ কামনা করি নাই। ওনার মতো একজন প্রেসিডেন্ট যদি বেঁচে থাকতেন, বাংলাদেশের অর্থনীতি এবং রাজনীতির ক্যানভাস পরিবর্তন হয়ে যেতে পারত। কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য যে একই কোশ্চেনে, এবং ওইখানেও দেখবেন শহীদ প্রেসিডেন্টের একটা ভুল সিদ্ধান্ত ছিল একজন সেনাপ্রধান তাকে বানাবেন, তখনও তাকে অ্যাডভাইস করছে এরশাদকে সেনাপ্রধান না করবার জন্য, কিন্তু উনি এরশাদকে সেনাপ্রধান করেছিলেন। এবং আমাদের এখানেও একই রকম সামরিক বেসামরিক আমলাতন্ত্রের বহু লোক এই চোরাগলিতে বিএনপিকে নিয়ে যাওয়ার জন্য একইভাবে কাজ করছে। সো দেখেন কিভাবে হিস্ট্রি রিপিট হচ্ছে, একই ভুল, একই দল, একই প্রেক্ষাপটে, একই ফ্রেমে, একই ব্যক্তিদের দ্বারা, একই সংবিধানের দোহাই দিয়ে, একই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়ে, একই দিল্লির আধিপত্যবাদকে দিয়ে কম্প্রোমাইজ করতে গিয়ে কিভাবে রাষ্ট্রটাকে একটা ফাঁদে ফেলে দিচ্ছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।